অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জ্বলন্ত চক্ষু। সেরাইকেলা থেকে আসছিলুম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় ছিলুম আমি একা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা খুব খুশি। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপে স্বার্থপর। জানালার ধারে বসে খানিকক্ষণ দেখলুম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে। ছবিতে আঁকা পাহাড় আর বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্নরাজ্য। নির্জনতার ভিতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করলে জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেইখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎ কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তা সমস্তই লম্বা লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়িগোঁফ, প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর ওপরে বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ সিধে হয়ে রয়েছে, একদম সরল ষষ্ঠীর মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভিতর দিয়ে বেরোচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক এদিককার একখানা আসন দখল করলে। লক্ষ্য করলুম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই। সে বেশি দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হলুম। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরবে নির্নিমেষ নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানালার দিকে মুখ ফিরিয়ে বসলুম। পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে, কিন্তু এভাবে কতক্ষণ আর বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড়ে প্রান্তরে বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা দূরের কথা, মিল কাকে বলে তাই আমি জানি না। আবার ভিতরের দিকে ঘুরে বসলুম। আবার দেখলুম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটি আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কী? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ জানানোর ইচ্ছে হলো, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছাটা দমন করতে বাধ্য হলুম। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ওই দৃষ্টিকে ফাঁকি দেবার সবথেকে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে দুই চোখ মুদে ঘুমিয়ে পড়া। তারপরও লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায়, তাতে আমার আপত্তি নেই একটু। পাতলুম বিছানা, পড়লুম শুয়ে, মুদে ফেললুম দুই চক্ষু। আমি হিন্দি ভাষায় শুনলাম, বাবাজি কি এইভাবে ঘুমোবেন? যা লালে দেখছি। চোখ না খুলেই বললুম, হ্যাঁ, ঘুমোবেন না। ভাবলুম মন্দ আবদার নয়। আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিপান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমোবো বই কি, আলবাত ঘুমোবো। আবার শুনলুম, বাবাজি ঘুমোবেন না। কেন ঘুমোবো না? এই কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। বিপদ? লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললুম, কারণ এর পরেও চোখ না খোলা হচ্ছে ডাহা বোকামি। দেখলুম ওদিককার আসনের ওপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধ শিখের মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যায় যে সেও শিখ। সবিস্ময়ে উঠে বসলুম। সেই বৃদ্ধ শিখই বা গেল কোথায়, আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে, হতভম্ব ভাবটা লক্ষ্য না করেই যুবকটি যেন নিজের মনেই বলল, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটা হচ্ছে বিপজ্জনক। ফেল ফেল করে তার দিকে তাকিয়ে বললুম, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিংয়ের পরিচয়টা স্পষ্ট হলো না। বললুম, আপনার শ্বশুর এখানে আসেন বলেই কি এই কামরাটা বিপজ্জনক?
হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটা কে? হঠাৎ মনে একটা সন্দেহ জাগল। জিজ্ঞাসা করলুম, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ। মস্ত লম্বা চওড়া দেহ? ঠিক। অজিত সিং বুড়ো, তবু এখনও খুব জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললুম, কাকে আমি দেখেছি জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না, বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিলুম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে আমার কাছে এসে দাঁড়ায়। তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলুম না। নিশ্চয়ই সে আমার ভয়েই পালিয়েছে। ধূর্ত শয়তান। আর বাবাজি, তুমিও বেঁচে গিয়েছ। মানে? আমি এখানে না এলে সে তোমাকে খুন করত। কি অপরাধে? অপরাধ আবার কি? বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত। গা শিউরে উঠল। এ যা বলছে তা কি সত্য? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হল। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্যভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তাকায় শিকারের দিকে। যুবক বললে, অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও তাকে আমি ছাড়িনি। তার পিছনে পিছনে আমি সর্বদা ছায়ার মতো ঘুরি। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে ধরবই ধরব। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভেতরেই। সাবধান, খুব সাবধান। এখনও এই কামরায় এলে তার মাথায় যাকে খুনের নেশা। ট্রেন একটা স্টেশনে দাঁড়িয়েছে। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করবার অপরাধে অজিত সিংয়ের ফাঁসি হয়েছে, এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজনে। চমৎকার গল্প। কোনো গাঁজাখুরি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেন না। ট্রেন ছুটছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মত্ত যুবকের কথা ভাবতে লাগলুম। তারপর মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখ পড়ল ওদিককার আসনে। এ কি চরম বিস্ময়! মূর্তির মতো স্থির হয়ে বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটিও স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং যাত্রীদের সে খুন করে। আমার এখানে তার আবির্ভাবের কারণ কি? তারপরেই মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলুম। পুরু ভুরু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বললে, হাসছ কেন? তুমি কি অজিত সিং? আমার নাম তোমাকে কে বললে? তোমার জামাই। কে? শের সিং? সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছ, তাই বিচারে তোমার ফাঁসি হয়েছে। সত্য কথা। আমি আবার হো হো করে হেসে উঠলাম। তোমরা শ্বশুর জামাইকেও কম যাও না, ধন্য তোমরা। কিন্তু একই রকম ঠাট্টা। ঠাট্টা? ঠাট্টা নয় তো কি। চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখিয়ে তোমরা কি আনন্দ পাও বাবা? জেনে রেখো, এত সহজে ভয় পাবো না। অজিত সিংয়ের চোখ দুটো আরও তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছুই বললে না। নিহত শের সিং আর ফাঁসি কাঠে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত। দুজনেই হয়তো বিনা টিকিটেই রেলপথে ভ্রমণ করছে, আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেওয়ার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কে কবে শুনেছে? দোহাই সিংহমশাই, অমন কটমট করে আমার দিকে চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে আমি অন্য কামরায় যেতে বাধ্য হব। পরে স্টেশন আসতে আর দেরি নেই।
অজিত সিং গম্ভীর স্বরে ধীরে ধীরে বললে, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত? তার বলতে? মূর্খ! অজিত সিং উঠে দাঁড়ালো। তার কাঁধ থেকে পৈতার মতো বন্ধনীতে ঝুলানো কৃপাণ দুলে উঠল। জল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ গুণে ভাবলুম, ব্যাপার তো সুবিধের বলে মনে হচ্ছে না। ঠাট্টাটা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনে নিশ্চয়ই উন্মাদ রোগগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছি? আজকে যাত্রাটা শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বললে, শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্ট গ্রহ। কুক্ষণে তোমাকে আমি হত্যা করেছিলাম। আমার প্রাণ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছ, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি আসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলুম, কিন্তু তুমি বিদায় হবার পরে আবার আমি ফিরে এসেছি। এবারে আমার হাত থেকে কেউ আর শিকার ছিনিয়ে নিতে পারবে না। এবার জয়ী হব আমি। তারপরেই কি ভীষণ অট্টহাসি! ফেটে গেল যেন আমার কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালুম। আচম্বিতে নিভে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলুম নীলবর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর, ক্রুদ্ধ ও বুভুক্ষু দৃষ্টি এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছতে পিছতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালুম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখনও দাউ দাউ করে জ্বলছে। দৈব গতিকে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। দপ করে আবার জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরেও দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলো, জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করছে খড়গপুর স্টেশনে। কামরার ভেতর দাঁড়িয়ে আছি একলা আমি। কোথায় অজিত সিং, আর কোথায় তার সেই জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে এক দুঃস্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর যাই হোক বাবা, আর এ কামরায় নয়। চুলোয় যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতায় পরিপূর্ণ একখানা কামরা। বসবার জায়গা না পেলে দাঁড়িয়ে যেতে রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে পড়ে চিৎকার করলুম, কুলি, এই কুলি! গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।